হ্যালো স্টুডেন্টস, TWC অর্থাৎ টার্গেট উইথ চৈতন্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। বহুদিন তোমাদের সঙ্গে আজ যোগাযোগ করতে পারিনি, কারণ হচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যেহেতু এক্সামটা ছিল, তো সেই ক্ষেত্রে একটু চাপের মধ্যে ছিলাম, তো তাই তোমাদের জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। তাই আজকে আমি তোমাদেরকে আবার কিছু ভিডিও দেওয়ার জন্য চলে এসেছি। তোমরা অতি অবশ্যই যদি আমার ভিডিওগুলো তোমরা দেখো কন্টিনিউ, তাহলে এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা কন্টিনিউ দেখো, এবং উপকৃত হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং বেল আইকনটি টিপে রাখবে, এবং যত পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাই বেশি কথা না বাড়িয়ে আজকে আমি শুরু করব ক্লাস 10-এর কারক অকারক যে ব্যাকরণের চ্যাপ্টারটা রয়েছে, ওই চ্যাপ্টারটা আজকে থেকে আমরা শুরু করছি। তো এই যেহেতু এটা অনেক বড় একটা চ্যাপ্টার, তো সেক্ষেত্রে অল্প দিনের মধ্যে তো করা যাবে না, বা একটা দুটো ভিডিওর মধ্যে করানো যাবে না, সম্ভব নয়। তো সেক্ষেত্রে এটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করে আলোচনা করব। তো আজকের আলোচনা যেটা করব সেটা হচ্ছে কারক বা অকারক পড়তে গেলে তার পূর্বে কিছু জিনিস জানা দরকার। সেই পূর্ব জিনিসগুলো সম্পর্কে আজকে জানবো। তারপরের পরের ভিডিওতে যেটা আসবে সেটা আমি পুরো ডাইরেক্ট কারকের মধ্যে ঢুকে সেখানে আলোচনা করতে শুরু করব। তাই আজকে কথা না বাড়িয়ে প্রথমে শুরু করে নিচ্ছি কারকের এবং অকারক সম্পর্কের কি ব্যাপার, কি আজকে জানবো, কি পড়বো সেগুলো। আমরা কালকে প্রথমে লিখে ফেলি। কারক ও অকারক সম্পর্ক আগে জানার আগে আমাদের জানতে হবে যে কারক কাকে বলে। তাহলে আমরা সংজ্ঞা প্রথম লিখতে পারি। সংজ্ঞায় কি লিখব? এই কারক হচ্ছে ক্রিয়ার সঙ্গে নাম পদের সম্পর্ক। ক্রিয়ার সঙ্গে নাম পদের সম্পর্কটাই হচ্ছে কারক। এবার এই নাম পদ কোনগুলো? নাম পদ হচ্ছে বিশেষ্য এবং সর্বনাম। বিশেষ্য আর সর্বনাম এই দুটোই হচ্ছে নামপদ। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে স্যার, কারকটা জানলাম যে ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক, তাহলে স্যার নামপদ যদি এই দুটো হয় তাহলে ক্রিয়া কি? এই ক্রিয়া অথবা নামপদ এইগুলা কি? এইগুলো তো আমরা বুঝতে পারছি না, এটা মনে প্রশ্ন আসতে পারে। তাহলে এই ক্ষেত্রে সেই জন্য বলেছিলাম যে আমরা কারক জানার আগে কিছু জিনিস জানতে হবে, যেগুলো হচ্ছে সর্বপ্রথমে আমাদের জানতে হবে এই ক্রিয়া পদ কি, এই বিশেষ্য পদ কি, এই সর্বনাম পদ কি, এইগুলো সম্পর্কে আমরা জানতে হবে। তাই এটা প্রথমে আমরা এগুলো জেনে নেব। জানবো যে পদ, এই পদ কি বা কাকে বলে। এই পদ হচ্ছে, পদ কাকে বলবো? যখন কোনো শব্দ যোগ বিভক্তি, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গেলে, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যখন সেটি বাক্যে ব্যবহারের উপযোগী হয় তখন তাকে আমরা পদ বলবো। কোন শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে যাবে এবং সেটা বাক্যে ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে তখন তাকে পদ বলবো। এবার এই পদ কয় প্রকার সেটা জানতে হবে। মোট পদ হচ্ছে, আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে পদকে মোট 5টি ভাগে ভাগ করা যায়। তবে কোনো কোনো বইতে তোমরা দেখবে যে 6টি ভাগও আছে। কি কি? তাহলে এক হচ্ছে বিশেষ্য, 2 নম্বর হচ্ছে বিশেষণ, 3 নম্বর হচ্ছে সর্বনাম, 4 নম্বর হচ্ছে ক্রিয়া, 5 নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ, 6 নম্বর হচ্ছে অব্যয়। এই 6টি হচ্ছে পদ। তবে আমরা মূলত 5টি পদকেই বেশি করে জানি। 5টি পদে তাহলে কোনটা থাকবে কোনটা থাকবে না? তাহলে 5টি পদ যখন বলবো তখন এই ক্রিয়া বিশেষণটা থাকবে না। তাহলে বাকি 5, তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া, এই 5টি থাকছে। এই 5টি হচ্ছে পদ। এই পদে তাহলে এই পদগুলো কোনগুলা?
যে বিশেষ্য পদ কাকে বলবো? আমরা বললাম না যে ক্রিয়ার সঙ্গে এই ক্রিয়ার সঙ্গে আমরা কোন পদের পার্থক্য করব? এই ক্রিয়ার সঙ্গে আমরা বিশেষ্য পদ আর যে সর্বনাম পদ, এই দুটো পদের সম্পর্ক নির্ণয় করব। এই দুটোর মধ্যে সম্পর্ক যেটা থাকবে সেটাই হচ্ছে কারক। এই বিশেষ্য পদ কাকে বলে? যে যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় বা কোনো কিছু ব্যক্তি, বস্তু বা যে কোনো জিনিসের হোক না কেন তার কিছু নাম বোঝাবে, তখন তাকে বিশেষ্য বলবো। বিশেষণ কাকে বলবো? যখন বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো বোঝাবে, তখন তাকে বিশেষণ বলবো। সর্বনাম কাকে বলবো? যখন বিশেষ্যের পরিবর্তে বসবে। বললাম যে রাম ভাত খায়, তারপরে রাম ক্রিকেট খেলে, রাম ফুটবল খেলে, এইগুলো না বলে আমি রাম ভালো ছেলে বা রাম ভাত খায় বা রাম স্কুলে যায় এটা বলে তারপরে বললাম সে ভালো ফুটবল খেলে, সে ভালো ক্রিকেট খেলে। তাহলে এই যে রামের বদলে সে ব্যবহার করলাম, সে, এইগুলো কি হচ্ছে? সে, তার, এইগুলো হচ্ছে সর্বনাম। আর ক্রিয়া কোনটা কাকে বলে? যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে। ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু কাজের নাম বোঝাবে, এইটা হচ্ছে। আর অব্যয় হচ্ছে কি? অব্যয় হচ্ছে যে পদের কোনো ব্যয় হয় না, যার ব্যয় হয় না, তাই অব্যয়। যেমন হচ্ছে কিন্তু, এবং, যদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি? অব্যয়। কোনটা আমরা পদটা বুঝতে পারলাম। আর একটা উদাহরণ দিচ্ছি, আমি উদাহরণের সাহায্যে আমি পদগুলো চিহ্নিত করে নেব। আমি বললাম কিন্তু মালা তার নীল কলম দিয়ে দ্রুত লিখছে। এটা আমি তোমাদের একটা উদাহরণ বাক্য বললাম। এখানে বলো, এখানে মালা কি? মালা হচ্ছে বিশেষ্য, মালাটা হচ্ছে বিশেষ্য। নীল কি? একটা রং বোঝাচ্ছে, তাহলে মালার কলমে রং বলছে নীল কলম দিয়ে, তাহলে কলমটা নীলটা হচ্ছে কি? বিশেষণ। তারপর বলছে লিখছে, এটা কি? লেখাটা একটা কাজ, তাই ক্রিয়া। এই দ্রুত লিখছে, মালা কেমন লিখছে? দ্রুত লিখছে। দ্রুত হলে কি হবে? ক্রিয়া বিশেষণ বিশেষিত করছে। বাকি থাকলো কি? তাহলে 1 2 3 4 হয়েছে। বিশেষণ সর্বনামটা এখানে পাইনি। সর্বনাম কি? এই যে তার, এই তারটা হচ্ছে সর্বনাম, আর কিন্তুটা হচ্ছে অব্যয়। বোঝা গেল? তাহলে কিন্তুটা হচ্ছে অব্যয়, মালাটা হচ্ছে বিশেষ্য, তারটা হচ্ছে সর্বনাম, নীলটা হচ্ছে বিশেষণ, আর হচ্ছে দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, লিখছে হচ্ছে ক্রিয়া। এখানে আমরা 6টি পদ জেনে গেলাম। এরপরে কি জানবো? এরপর চলে আসি আমরা বিভক্তি কাকে বলে। যেহেতু আমি বলেছিলাম যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা পদে পরিণত হচ্ছে, তাহলে বিভক্তি কাকে বলবো? বিভক্তি কোনগুলো? আগে বিভক্তি জানার আগে বিভক্তিটা কয় প্রকার জানলে ভালো হয়। বিভক্তি 2টি প্রকার রয়েছে। একটি হচ্ছে শব্দ বিভক্তি, এটা হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। এবার সংজ্ঞায় কি বলবো? তাহলে বিভক্তি কাকে বলে তার সঙ্গে কি বলবো? যে বর্ণ বা বর্ণ সমষ্টি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কি করবে? শব্দ কিংবা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি করবে? শব্দ বা ধাতুকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করবে। বাক্যে ব্যবহারের উপযুক্ত করলে তাকে আমরা কি বলবো? বিভক্তি বলছি। যেমন যদি আমি বলি তোমাকে যে রাম এর সঙ্গে যোগ করলাম এর, সমান কি হলো? রামের। তাহলে এই রামটা কি? শব্দ, তার সঙ্গে এরটা কি? এইটা হচ্ছে বিভক্তি। রাম শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলাম, এইটা কি হয়ে গেল? পদ হয়ে গেল। এবার ধাতু, যেমন কর যুক্ত ছি করতে পারি, বা করযুক্ত ছে যদি আমি ব্যবহার করি, ছে সমান কি হচ্ছে? করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ধাতু,
এটা হচ্ছে ধাতু চিহ্ন, এটা ধাতু, এটা এটা বিভক্তি। বিভক্তি কি আছে? ছ যোগ এ, এই এটা হচ্ছে বিভক্তি। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ক্রিয়াপদ। মনে বুঝতে পেরেছ? কর যুক্ত ছে সমান করছে, এই ধাতুর সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ হয়ে গেছে। তাহলে আমরা দুটো জিনিস জেনে গেলাম। একটা জানলাম কি? একটা জানলাম যে হচ্ছে পদ, দ্বিতীয়টা জানলাম বিভক্তি। এই বিভক্তির চিহ্ন কোনগুলো রয়েছে? বিভক্তির চিহ্ন যদি বলি, বিভক্তি চিহ্ন, বিভক্তি চিহ্ন কোনগুলো রয়েছে? এ, কে, তে, র, অন্তস্থ অ আর এর, এই কটা আছে বিভক্তি চিহ্ন। এবার চলে আসি আমরা এরপরে যেটা জানবো সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশক জানবো। এই নির্দেশক কাকে বলে? আগে প্রথমে নির্দেশক কাকে বলে জানবো। নির্দেশক হচ্ছে আমাদের কথা বলার সময় বা কোনো বচন নির্দেশ করার সময় আমরা অনেক শব্দ ব্যবহার করে থাকি, বা বহু বচন নির্দেশ করার জন্য যেমন হচ্ছে টি, টি, টা, খানি, খানা, গুলি, গুলা ইত্যাদি। এই যে টি, টা, খানি, খানা, গুলি, গুলা, এইগুলোকে বলছি নির্দেশক। নির্দেশক সংজ্ঞা কি বলবো? যার দ্বারা যে সমস্ত শব্দ বা বর্ণ সমষ্টি বা পদের দ্বারা কি করছে? বচন নির্দেশ করে, তাকে আমরা কি বলবো? নির্দেশক বলবো। এরপরে হচ্ছে শেষ যেটা জানতে হবে সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ, অনুসর্গ এইটা, এই লাস্ট এটা জেনে নিলে আমরা মোটামুটি কারকের আগে যে সমস্ত জিনিসগুলো জানার দরকার সেটা আমরা জেনে নিলাম। এই অনুসর্গ কাকে বলে? যে সকল শব্দ বা পদ অনু কথার, আর যদি আমরা আগে ভাবি, আগে অনু কথা অনুসর্গটাকে ভাগ করলে আমরা দুটো শব্দ পাচ্ছি। অনুসর্গ ভাগ করলে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে অনু, আর একটা হচ্ছে স্বর্গ। এই অনু কথার অর্থ হচ্ছে কি? অনু কথা হচ্ছে পশ্চাৎ বা পরে। কার পরে? স্বর্গের বা কোনো শব্দের পরে বসছে, তাকে অনুসর্গ বলবো। তাহলে সংজ্ঞায় আমরা কি বলবো? সংজ্ঞায় বলবো যে সকল শব্দ বাক্যে পদের মতো ব্যবহৃত হবে, যে সকল, কাজ করছে না কেন, যে সকল শব্দ বাক্যে পদের মতো ব্যবহৃত হবে, পদের মতো ব্যবহৃত হয়, পদের মতো ব্যবহৃত হয়ে হয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে বিভক্তির মতো কাজ করে, তাকে অনুসর্গ বলো। অনুসর্গ বলে। তাহলে দেখো এখানে বললাম, একটা বুঝলাম যে বিভক্তির মতো কাজ করছে, এবং কার পরে বসছে? বিভক্তির মতো কাজ করছে, কার পরে বসছে? বিশেষ্য বা সর্বনাম পদে, অর্থাৎ নাম পদের পরে বসছে, তাকে আমরা অনুসর্গ বলছি। এবং সে একা থাকবে, এই কার সঙ্গে যুক্ত হবে না। বিভক্তি যেরকম শব্দের সঙ্গে যুক্ত হয় এবং পরে বসে, অনুসর্গ পরে বসছে, বিভক্তি পরে বসছে, কিন্তু অনুসর্গ হচ্ছে একা থাকবে, আর বিভক্তি হচ্ছে পরে বসবে, কিন্তু যুক্ত হয়ে থাকবে, একই সঙ্গে শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই কিন্তু আলাদা থাকবে। এবার এই অনুসর্গ কয় প্রকার? অনুসর্গকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। অনুসর্গের ভাগ হচ্ছে তিনটি। কি কি আছে? একটা হচ্ছে শব্দজাত, একটা হচ্ছে ক্রিয়াজাত, একটা বিদেশি। শব্দজাত অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ, বিদেশি অনুসর্গ। এবার শব্দজাত অনুসর্গ কাকে বলে? শব্দ থেকে যে অনুসর্গ উৎপন্ন হবে বা তৈরি হয় তাকে শব্দজাত অনুসর্গ বলে। ক্রিয়াজাত হচ্ছে ক্রিয়ার অসমাপিক ক্রিয়া যখন বিভিন্ন কারকের অর্থ বোঝাবার বা অর্থ
প্রকাশ করবার জন্য অনুসর্গ রূপে ব্যবহৃত হবে তখন তাকে আমরা ক্রিয়া অনুসর্গ বলবো। আর বিদেশি অনুসর্গ হচ্ছে বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলি যখন অনুসর্গ রূপে ব্যবহৃত হবে, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি শব্দগুলি যখন অনুসর্গ রূপে ব্যবহৃত হবে তখন তাকে আমরা বিদেশি অনুসর্গ বলবো। আর তেমন কিছু এটাকে নেই। এবার আমরা সরাসরি চলে আসতে পারি কারক এবং অকারক সম্পর্কে। এবার আমরা যখন পদ পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে তাহলে কারকের সঙ্গে যদি বলি যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ককে কারক বলে। তাহলে যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে তাকে কি বলবো? যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক আছে বলে তাকে আমরা কারক বলছি। আর যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে সেটা, যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকে, শুধু নামপদের সঙ্গে নামপদের সম্পর্ক বোঝায় তাকে অকারক বলে। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পারলে। আজকে পর্যন্ত এইটুকুই থাকলো। পরের ক্লাসে আমি কারক শুরু করব। তোমরা যারা ভিডিওটা দেখছো, শেষবারের মতো আরেকবার বলছি, তোমরা সকলে আজকের এই ভিডিওটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং যদি কেউ নোটিফিকেশান অন না করে থাকো তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দিলে যে সমস্ত ভিডিওগুলো আমি এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের জন্য করব সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।